আছে, যিনি রাঁধেন তিনি চুলো বাঁধেন। আমাদের ই-কমার্সে যারা রান্না করা খাবার আপনার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন, তারা যে শুধু চুল বাঁধছেন তা কিন্তু নয়, বরং তারা একটি বিকল্প আয়ের মাধ্যমে তার পরিবারে নিয়মিত একটি অর্থের যোগানদাতাও হয়ে উঠেছেন। আর সেই বাড়তি অর্থ কিন্তু যোগ হচ্ছে আমাদের জাতীয় অর্থনীতিতেও। আমাদের মাঝে আজকে আছেন তেমনই একজন উদ্যোক্তা, যিনি হলেন সৈয়দা ক্যামেলিয়া রহমান, যার উদ্যোগের নাম সহজসাধ্য। আপা, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ আপু, আমি খুবই ভালো আছি এবং এখানে আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি খুবই আনন্দিত। আপা, যতদূর জানি যে আপনি শিক্ষকতা পেশায় ছিলেন এক সময়, তো তারপরে আপনার যে উদ্যোগ সেটা হচ্ছে রান্না করা খাবার। মানে আমরা জানি যে উদ্যোক্তারা অনেক কিছু নিয়ে তারা কিছু তৈরি করেন বা অন্য অনেক কিছু নিয়ে, কিন্তু রান্না করা খাবার নিয়ে আপনার উদ্যোগের কারণটা কি? আচ্ছা, এর পেছনে মূল কারণটা হচ্ছে খুবই বাস্তবসম্মত কারণ। আমি যখন শিক্ষকতা পেশায় ছিলাম তখন সারাদিন বাইরে কাজ করে এসে যখন বাসায় ফিরতাম তখন আমার যেহেতু টায়ার্ড থাকতাম সারাদিন বাইরে থাকার কারণে, সেহেতু আমার মনে হতো যে আমি এখন আর রান্না করে খেতে পারবো না, খুবই ক্লান্তি ফিল করতাম। তো তখন আমার মনে হতো যে কেউ যদি একটু রেডি রান্না করে খাবারটা দিতে পারতো, এরকম মনে হতো। কিন্তু আমি চাইলেই যেহেতু জব করতাম যে বাইরে থেকে খাবার কিনে খেতে পারতাম, কিন্তু যেহেতু আমরা স্বাস্থ্যের কথা চিন্তা করে সবসময় যদি বাহিরের খাবার কিনে খাই রেগুলার, সেটা আমি অসুস্থ হয়ে যাব, আমার বাচ্চা আছে সে অসুস্থ হয়ে যাবে। তো এই দিক থেকে চিন্তা করে আমি যখন চাকরিটা ছেড়ে দিলাম, চিন্তা করলাম যে আমি এখন কিছু একটা করব। তখন মনে হয়েছে যে আমি তখন চাকরি করা অবস্থায় যে সমস্যাটা ফেস করেছি, তো সেই সমস্যাটার সমাধান কিন্তু আমি করতে পারি। সেই চিন্তা থেকে আসলে হোমমেড ফুড নিয়ে কাজ। আসলেও হোমমেড খাবার খুবই স্বাস্থ্যসম্মত এবং খেতেও অনেক সুস্বাদু হয়। আমরা আসলে আমাদের আজকের এই পর্বটি সাজিয়েছি আমাদের এই রান্না করা খাবার এবং বিশেষ করে ঘরে তৈরি খাবার নিয়ে। তো আমরা আরো আলাপ করব আপনার সম্পর্কে। তার আগে আপনার উপর ছোট্ট একটা ভিডিও তৈরি হয়েছে, চলুন দেখে আসি। একটি বৃহৎ পরিসরকে গুছিয়ে সকলের নিকট সহজসাধ্য করার কাজটি কিন্তু মোটেও সহজ নয়। বিজ্ঞান ও শিল্পের সমন্বয় ঘটিয়ে সঠিক পণ্য সঠিক সময়ে ভোক্তার দ্বারপ্রান্তে খুব সহজেই পৌঁছে দেওয়ার জন্যও প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা। ক্যামেলিয়া রহমান সহজসাধ্যর মাধ্যমে আপনার আমার চাহিদা মতো হোমমেড খাবার পৌঁছে দিচ্ছেন সহজেই আমাদের দ্বারগোড়ায়। ক্যামেলিয়া রহমান একজন হোমমেড ফুড উদ্যোক্তা। উদ্যোগের নাম সহজসাধ্য। সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স মাস্টার শেষ করে একটি প্রাইভেট কলেজে শিক্ষকতা করেছেন প্রায় ৮ বছর। এরপর নিজের সন্তানকে সময় দেওয়ার জন্য চাকরি ছেড়ে দিতে হয়। চাকরি ছেড়ে দেওয়ার পর বাসার কাজগুলো মেনটেন করে সন্তানকে সময় দেওয়াই ছিল ক্যামেলিয়ার রুটিন। তবে বাসায় সবসময় থাকার কারণে অনলাইন ও সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ হওয়ার সুযোগ পায় ক্যামেলিয়া। একটু বেঁচে যাওয়া সময়েই তাকে অনলাইন উদ্যোক্তা হবার স্বপ্ন জাগিয়ে তোলে। শুরু হয় হোমমেড খাবার নিয়ে সহজ সাধ্যের যাত্রা। অনলাইন ফুড উদ্যোক্তারা যে শুধু খাবার তৈরি করা এবং কাস্টমার পর্যন্ত ডেলিভারি করা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ, বিষয়টি এমন নয়। হোমমেড ফুড উদ্যোক্তাদের ক্ষেত্রে সমগ্র বিষয়টি রন্ধন বিজ্ঞান এবং রন্ধন শিল্পের একটি চমৎকার সমন্বয়। হোমমেড ফুড উদ্যোক্তাদের খাদ্য বিজ্ঞান, পুষ্টি গুণাবলী সম্পর্কে একটি সামগ্রিক ধারণা থাকতে হয় এবং প্রতিটি উপকরণের পরিমিত ব্যবহার রন্ধন শব্দটিকে শিল্প পর্যায়ে নিয়ে যায়। এই বিষয়গুলোতেই জোর দিয়ে কাজ এগিয়ে নিয়ে যেতে চায় ক্যামেলিয়া রহমান। প্রযুক্তির সঠিক ব্যবহার করে স্বল্প কর্মসংস্থান সম্পন্ন আমাদের দেশের মতো জায়গায় শিক্ষিত কর্মক্ষম নারীরা ঘরে থেকে নিজেকে হোমমেড ফুড উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সফলতার সাথে, যা সম্ভবপর করে দিয়েছেন ক্যামেলিয়া রহমান নিজেই। বাহ আপা, দেখলাম আপনার সম্পর্কে এবং অনেক কিছু জানলাম আপনার সহজসাধ্য কি কি খাবার তৈরি করছে এবং আপনারা কিভাবে কাজ করছেন। তো আপা, এই যে কথা হচ্ছিল যে রান্না করা খাবার নিয়ে আপনি বলছিলেন, তো কি কি ধরনের খাবার আসলে আপনি তৈরি করছেন?
আচ্ছা, প্রথমে আমি শুরু করেছিলাম শুকনো খাবার দিয়ে, কারণ চিন্তা করেছিলাম যে শুকনো খাবার ডেলিভারি করা সহজ হবে এই চিন্তা থেকে। কিন্তু পরবর্তীতে কাস্টমার ডিমান্ড এবং সিচুয়েশনের উপর বেস করে আমার মনে হলো যে না, রেগুলার খাবার নিয়ে কাজ করাটা বেশি জরুরি, কারণ রেগুলার খাবার প্রয়োজনটা বেশি পড়বে। তো সেই চিন্তা থেকে রেগুলার যে কোনো খাবার নিয়ে কাজ করি, এবং সাথে ফ্রোজেন খাবার বা কাবাব জাতীয় খাবার, বা রেগুলার একদম নর্মাল যে ডাল ভর্তা ভাত এরকম বিরিয়ানি এরকম সব ধরনের খাবার নিয়ে, মাছ মাংস সব ধরনের খাবার নিয়ে কাজ করি। শুধুমাত্র আমি বেকিং মেনু বাদে রেগুলার এবং ফ্রোজেন খাবার সব কিছু নিয়ে কাজ করি। এখন যেটা মেইন ফোকাস আমার, সেটা হচ্ছে কাস্টমাইজড খাবার। যে কেউ তার সুবিধা মতো, হতে পারে সে অসুস্থ পেশেন্ট বা ছোট বাচ্চা, এমন আছে না যে কিছু খাবারে নিষেধ আছে, এরকম যদি কেউ কাস্টমাইজ করে নিতে চায় যে আমাকে এটা বাদ দিয়ে দিবেন বা এটা অ্যাড করে দিবেন, তো আমি সেরকম কাস্টমাইজ খাবার নিয়ে এখন বেশি কাজ করছি। বাহ, এটা তো খুবই সুন্দর একটা উদ্যোগ। কারণ অনেক সময় দেখা যায় একটা ফ্যামিলিতে হয়তো 8 থেকে 10 জন সদস্য, তো তাদের খাবার একরকম, হয়তো একজনের খাবার আবার একটু আলাদা, তো সেটা রান্না করাটা, তো আলাদা করে রান্না করাটা আসলেও একটা বেশ ঝক্কির বিষয়। তো সেই ক্ষেত্রে আপনার মতো যারা এই উদ্যোগগুলো নিয়েছে, সহজ সাধ্যের মতো এই উদ্যোগ যারা নিয়েছেন, তারা নিঃসন্দেহে ভীষণ ভালো একটি কাজ করছেন। তো আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজীব আহমেদ স্যার। আমরা একটু স্যারকে আমরা এই বিষয়টা নিয়ে একটু স্যারের সাথে কথা বলতে চাই। উনি ইকাবের প্রাক্তন সভাপতি ছিলেন এবং বর্তমানে উনি বেশ কিছু গ্রুপের সাথে সংযুক্ত আছেন। তো ই কমার্সে আসলে আমরা যারা কাজ করি, বিশেষ করে নারীরা যারা কাজ করেন, তাদের আসলে রাজীব আহমেদ স্যারের কথা বলতেই হবে। তো আমরা একটু স্যারকে নিতে চাই। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম আপু, আশা করি ভালো আছেন। জি স্যার, ভালো আছি। আপনাকে আমন্ত্রণ আমাদের অপরাজিতা অনুষ্ঠানে। স্যার, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটি হলো আমাদের যে ই কমার্সে যে রান্না করা, বিশেষ করে ঘরে তৈরি খাবার নিয়ে যে এক ধরনের উদ্যোগ শুরু হয়েছে, এবং এটা কিন্তু খুব ইতিবাচকভাবে অনেকেই দেখছেন এবং অনেকে উপকৃতও হচ্ছেন। তো এই বিষয়টি সম্পর্কে আমি আসলে একটু জানতে চাই যে রান্নাটা এক সময় ছিল যে শুধুই ঘরের মধ্যে মেয়েরা রান্না করবে এবং পরিবারের সবাই সেটা খাবে, কিন্তু এটাও যে একটা পেশা হতে পারে এবং সম্মানজনক একটা পেশা হতে পারে, সেই জায়গাটা কিন্তু এখন আমাদের নারীরা তৈরি করেছেন। তো এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। জি আপু, ধন্যবাদ। আসলে ঘরে তৈরি রান্না মানে হোমমেড ফুড, এটা আমি সেই 2019 সাল থেকে বলে আসছি এটার ব্যাপারে, যেটা যদি সম্ভব হয় আলাদা একটা ইন্ডাস্ট্রি হিসাবে গড়ে তোলা। কারণ আপনি যদি ঢাকা শহরের কথাই দেখেন, ঢাকা শহরে প্রত্যেকটা পরিবারেই আপনি দেখবেন যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, অনেক পরিবারে হাজব্যান্ড ওয়াইফ কাজ করছে, আবার অনেক পরিবারে কেউ না কেউ কিডনি, তারপরে হার্ট, তারপরে কোলেস্টেরল, এই ধরনের কোনো না কোনো জটিল রোগে আক্রান্ত। তো দেখা যায় 5 জনের মধ্যে একজন হয়তো রোগী এবং তার খাবারটা সম্পূর্ণ আলাদা করতে হয়। এটা বর্তমান ব্যস্ত জীবনে অনেকটাই কঠিন, অসম্ভব না হলেও অনেক কঠিন। এবং সেই জন্য হোমমেড ফুডটাকে আমি আসলে আর বিলাসিতা অথবা মাঝে মধ্যে মানে শখ বা রুচি বদলে দেখতে আগ্রহী না। আমি চাই এই প্রায় 24 সাল চলে এসেছি, 24 সাল 25 সাল নাগাদ যাতে এটা সম্পূর্ণ আলাদা একটি পেশা হিসাবে বা আলাদা একটি বিজনেস হিসাবে বিবেচিত হয়, এবং এটার স্বীকৃতি পাওয়া উচিত বলে আমি মনে করি। কারণ যখন এটা আলাদা, সম্পূর্ণ আলাদা বলে একটি বিজনেস দাঁড়িয়ে যাবে, যে এটা আপনার বাসার খাবার আর হোমমেড ফুড এক না। কারণ বাসার খাবার আপনি যেভাবে খুশি রান্না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু হোমমেড ফুডে কিছু স্ট্যান্ডার্ড বা কিছু কোয়ালিটি মেনটেন করতেই হয়। দোকানের খাবারের সাথে এর কোনো মিল নাই, কারণ আপনি দোকানের খাবার কোনোভাবে কাস্টমাইজ করতে পারবেন না। আমার ইচ্ছা হচ্ছে যে আমি চিংড়ি ভর্তাতে ঝাল খুব কম খাবো বা খুব বেশি খাবো, আমি ছোট চিংড়ি খাবো, চিংড়ির ভর্তা খাবো, অথবা মাঝারি চিংড়ির ভর্তা খাবো বা বড় চিংড়ি ভর্তা খাবো। এটা কিন্তু সম্ভব না, কিন্তু হোমমেড ফুডে কিন্তু এটা খুব সহজেই সম্ভব। যে আপুরা কাজ করছেন তাদেরকে বলে দিলেই হলো যে আমার এই রুচি, এই স্বাদ আমি চাই, আমি সবাই বড় চিংড়ি ভর্তা পছন্দ করে, আমি ছোট চিংড়ি ভর্তা চাই। তো এইভাবে আমরা কাস্টমাইজ করতে পারছি। তো রোগীর জন্য এটা খুব দরকার। আমি নিজেও রোগী বলা যায়, ডায়াবেটিস, তারপরে কোলেস্টেরল এগুলো নিয়ে ভুগছি। তো দেখা যাচ্ছে যে আমি নিজেই হোমমেড খাবারের উপর মানে ভীষণভাবে নির্ভরশীল হয়ে গেছে। ঠিক সেইভাবে আমাদের হোমমেড ফুড, নারীরা তো ধরেন আমাদের এই দেশে মানে
ওনারা যেই চাকরি করুক ব্যবসায় করুক বেশিরভাগ ক্ষেত্রেই মানে ওয়াইফ কিন্তু এই রান্নার দায়িত্বটা নিয়ে থাকেন, তো তারা করছেন। এমন না যে তাদেরকে কোনো খুব বেশি ট্রেনিং এর দরকার আছে, তাদেরকে খুব বেশি শেখানোর কিছু আছে, বরঞ্চ তারা তাদের কাজটা অলরেডি বছরের পর বছর ধরে করে আসছেন। এখানে উল্টা তারা আমাদেরকে শেখাতে পারেন। তো সুতরাং এটা কিন্তু আমাদের অলরেডি মানে সমাজে একটা কাঠামো আছেই। এখন যেটা দরকার সেটা হচ্ছে তারা যে কাজটা করছে এবং যে কাজটা করতে আগ্রহী এটাকে যাতে একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা যায়, একটা রূপ দেওয়া যায়, যেটা সম্পূর্ণ আলাদা একটা কাজ, আলাদা একটা পেশা এবং আলাদা একটি বিজনেস। তো সেটা করা গেলে যেমন আজকে আমার জানা মতে আপনার এই ইন্টারভিউটা হচ্ছে হোমমেড ফুড নিয়ে একদম প্রথম ইন্টারভিউ। কোনো টেলিভিশনে আমি দেখেছি বলে মনে পড়ে না, কোনো পত্রিকার ইন্টারভিউ খুব একটা আমার চোখে পড়ে না, কোথাও না, মিডিয়াতেও না। তো এটা আমার খুব মানে একটা একদিন হয়তো এটা একটা ইতিহাসের অংশ হয়ে যাবে যে ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার কমপ্লিমেন্টের জন্য, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরাও আসলে চাই যে হোমমেড খাবারটা নিয়ে আসলে আরো বড় পরিসরে কাজ হোক, কারণ এটা আসলে এখন প্রয়োজন। জি, আমার নিজের যে মানে আমি যেভাবে দেখি সেটা হচ্ছে ই কমার্স ইন্ডাস্ট্রির যতগুলো মানে কাজ হতে পারে, যত রকম ব্যবসা হতে পারে ইন্ডাস্ট্রির মধ্যে, ই কমার্সটা আসলে আলাদা কোনো ব্যবসা না। আমরা যেটা অফলাইনে করতাম সেটাকে ইলেকট্রনিক মাধ্যমে নিয়ে আসাটাই হচ্ছে ই কমার্স। ই কমার্স বলতে কোনো আলাদা পণ্য নেই, আলাদা আসলে কিছুই নেই। যেটা অফলাইনে ছিলাম সেটা অনলাইনে নিয়ে আসছি। তো ঠিক তেমনি হোমমেড ফুডটাকে অনলাইনে যত বেশি আনা যাবে এই পুরো কাজটাকে, ব্যবসাটাকে, এবং এটাকে যদি সম্পূর্ণ আলাদাভাবে বিবেচনা করা যায় যে এই ব্যবসাটা সম্পূর্ণ আলাদা এবং এই ব্যবসার জন্য কিছু নীতিমালা দরকার, কিছু নিয়ম কানুন দরকার, কিছু প্রচার দরকার, কিছু সচেতনমূলক কার্যক্রম দরকার, তাহলে এটা খুব ভালো হবে। এবং এটা করবে কারা? করবে যারা উদ্যোক্তা, তারাই করবে। তারপরে তাদের মধ্যে কিছু একসাথে হয়ে দেখা গেল একটা সংগঠন করবে, অথবা তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে যাবে, সেটা নিয়ে সেমিনার হবে, মন্ত্রণালয় যাবে, ধরেন খাদ্য মন্ত্রণালয় রয়েছে, তারপরে শিল্প মন্ত্রণালয় রয়েছে, সেসব মন্ত্রণালয়, ট্যুরিজম মন্ত্রণালয় রয়েছে, সেখানে যাবে, গিয়ে তারা এগুলো নিয়ে কথা বলবে। এভাবে বলতে বলতে একসময় হয়তো আরো 5 বছর লাগবে, কিন্তু আমি নিশ্চিত এবং খুব আত্মবিশ্বাসী, কনফিডেন্ট যে হোমমেড ফুডটা আলাদা একটা ইন্ডাস্ট্রি হবে। আমি মানে সেই একদিন এটা একটা আলাদা ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড়িয়ে যাবে আর কি। এবং সেই আলাদা ইন্ডাস্ট্রি হিসাবে আলাদা সুযোগ সুবিধা পাবে। যে কেউ যদি ব্যাংক ঋণের জন্য যায়, তখন ব্যাংক বলবে আচ্ছা আপনি হোমমেড ফুডের জন্য কাজ করছেন, তাহলে আপনার জন্য এই সুবিধা বা এই শর্ত রয়েছে। এই ব্যাপারগুলো যদি আসলে একসময় নিশ্চিত হবে, এটাকে যত সুন্দরভাবে করা যাবে তত ভালো, কারণ এটা একটা প্রয়োজন। এটা বিলাসিতা না, এটা শখ না। হোমমেড ফুডটা যত দিন যাচ্ছে তত বেশি প্রয়োজন। এবং বাংলাদেশে আমরা দেখি যে খাবারেই ভেজাল, এবং এটা প্রতিদিনই আসলে মিডিয়াতে আসে, ওই নামকরা দোকানের এইটাতে ভেজাল, সেই তাতে ভেজাল, আর্টিফিশিয়াল রং মেশানো হয়, কেমিক্যাল মেশানো হয়, সেটা আম পাকানো হয়, এই ইত্যাদি ইত্যাদি, এটা আমরা দেখি। তো হোমমেড ফুডে হচ্ছে দোকানে যা পাওয়া যায় সেগুলোই হোমমেড ফুডে পাওয়া যায়, কিন্তু অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন এবং স্বাস্থ্যকর। এটাই হচ্ছে আমার মতামত। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো এই যে হোমমেড খাবারের একটা চল শুরু হয়েছে আমাদের ই কমার্সে, এই সেক্টরে কর্মসংস্থানের সুযোগ কতটুকু আছে? যে কোনো ব্যবসার স্বীকৃতি পাওয়া উচিত কি উচিত না, সেটার সবচেয়ে বড় যেটা শর্ত বা যে দিকটা বিবেচনা করা হয় সেটা হচ্ছে যে আপনার এটা কি মানে কর্মসংস্থান তৈরি করবে কিনা। তো হোমমেড ফুডটা তো আসলে বিলাসিতা না, এটা যেমন পোশাকের ক্ষেত্রে হয়তো ঈদের সময় বেশি বিক্রি হচ্ছে, এছাড়া মানে পহেলা বৈশাখী উৎসবে বেশি বিক্রি হয়। কিন্তু হোমমেড ফুডটা হচ্ছে এমন একটা পণ্য যেটা আসলে প্রতিদিনই বিক্রি হতে পারে এবং হচ্ছে। ধরেন ক্যামেলিয়া আপুই মাসে 30 দিনের মধ্যে হয়তো 20 থেকে 25 দিন, কোনো মাসে 30 দিনের মধ্যে 45 বার খাবার সার্ভ করছেন বা 100 অর্ডার প্রসেস করছেন। তো হোমমেড ফুডের হচ্ছে ওইটা কর্মসংস্থানটা খুব সহজে সম্ভব এবং টাকার লেনদেনটা খুব সহজে সম্ভব। আমাদের যদি জিডিপি গ্রোথের দিকে চিন্তা করতে হয়, তো অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে টাকা কত বেশি হাত বদল হচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর একটা বড় কোম্পানির মালিকানা বা শেয়ার হোল্ডার অল্প কয়জন থাকে, কিন্তু হোমমেড ফুডে কিন্তু আপনার ঢাকা শহরেই প্রায় আপনার মানে যদি 10,000 উদ্যোক্তাও দাঁড়িয়ে যায়, 10,000 নারী উদ্যোক্তাও যদি হয়, তাতেও হোমমেড ফুডের মার্কেট ফাঁকা থাকবে। তো সারা দেশে
1 লাখ উদ্যোক্তা তো মানে এইদিকে কাজ করতে পারে এমন একটা বাজার ইতিমধ্যে আছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এই সম্ভাবনাটাকে সুন্দরভাবে কাজে লাগানো এবং কোয়ালিটি যাতে নিশ্চিত করা যায় সেদিকটাতে চিন্তা করা। ধন্যবাদ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে আসবার জন্য, এবং আমরা যখনই আপনার কাছে সময় চেয়েছি আপনি আমাদের কখনোই নিরাশ করেননি, সবসময় আমাদের অপরাজিতার পাশে ছিলেন, সংবাদ প্রকাশের সাথে ছিলেন। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আবারও কোনো অনুষ্ঠানে আপনাকে আমাদের পাশে পাবো। ভালো থাকবেন স্যার। জি আপু, স্যারের কথা শুনলাম যে আসলে আমাদের এই যে হোমমেড খাবারের যে সেক্টরটা, আমার কাছেও মনে হচ্ছে যে এই সেক্টরটা আসলে সবাই তো ব্যস্ত এখন, বিশেষ করে ঢাকা শহরে যারা দুজনেই হাজবেন্ড ওয়াইফ দুজনেই হয়তো চাকরি করছেন বা দুজনেই কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা খুব দারুণ একটা সম্ভাবনা যে তারা যদি এরকম কোনো উদ্যোক্তাকে পান যারা একদম সেফ ফুড এবং ঘরে তৈরি খাবার, মানসম্মত খাবার নিয়মিত পৌঁছে দেবেন, তাহলে একদিকে যেমন সেই নারীটির কর্মসংস্থান হচ্ছে, পাশাপাশি কিন্তু যেই পরিবারে তারা সেই খাবারটি দিচ্ছে সেই পরিবারের কিন্তু পুষ্টি নিশ্চিত হচ্ছে। তো এই যে বিষয়গুলো, এগুলোর সাথে আসলে যে সহজ সাধ্যর অভিজ্ঞতাটা কেমন, মানে আপনি যে উদ্যোগটা শুরু করেছেন এরকম আপনার একটু অভিজ্ঞতার গল্পগুলো শুনতে চাই, খারাপ ভালো দুটোই। আচ্ছা, আমি আসলে যখন ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করবো এরকম চিন্তা ভাবনা করি, তখন আসলে বলতে গেলে আমার ই কমার্স ইন্ডাস্ট্রি সম্পর্কে বা অনলাইনে কাজ করার নলেজ একদম জিরো ছিল বলতে আমি কিছুই জানতাম না, যেহেতু চিন্তা ভাবনা শুরুতে এমন ছিল যে আমি পড়ালেখা করেছি, চাকরি করব, চাকরি শেষ করে যে আবার নতুন করে ক্যারিয়ার করব ই কমার্সে, এটা একটা মানে একদমই কোনো ধারণাই ছিল না, কিন্তু আমি তো করব। এখন ঠিক সেই সময় শুরুতেই আমার আসলে সৌভাগ্যক্রমে ডিজিটাল স্কিল ফর বাংলাদেশ গ্রুপ, যেটা রাজীব আহমেদ স্যারের গ্রুপ আর কি, ওইখানে আমি জয়েন করার পরে ওখানে আমি সময় দিতাম, প্রচুর সময় দিতাম। ফেসবুকে মানে ঢুকলে আমি ওই গ্রুপে সময় দিতাম, দিতে যেটা হতো বিভিন্ন পোস্ট পড়ে আমি আসলে ই কমার্স ইন্ডাস্ট্রি সম্পর্কে বা কিভাবে কাজ শুরু করতে হয়, কাজ করতে গেলে আমাকে কি ধরনের আগে থেকে প্রিপারেশন নিতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমার আসলে বেসিক ধারণাটা হয়। এটা হওয়ার পরে যেটা হয় যে আমি ফেসবুক বিভিন্ন গ্রুপে সময় দিই। গ্রুপে সময় দিলে যেটা হয়, জানা যায় বিভিন্ন পোস্ট পড়ে যে আসলে মানুষ কি চাচ্ছে, কি চায়, একজন কাস্টমার কি চাচ্ছে। তো সেদিক থেকে এমন অনেক পোস্ট আসতো যে আমার হচ্ছে বাচ্চার জন্য ফ্রোজেন ফুড লাগবে, বা হচ্ছে আমার বাবার জন্য, দেখা যাচ্ছে যে একজন সন্তান সে দেশের বাইরে থাকে, তার বাবা মা হয়তো দেশে থাকে, তো তার বাবা মা অসুস্থ, তাকে রান্না করা খাবার পাঠাবে। তো এই যে পোস্টগুলো, এগুলো পড়ে আমার আসলে ধারণা হয়েছে যে আমি যদি চাই তাহলে চাইলেই স্বাস্থ্যসম্মত খাবার এরকম প্রোভাইড করতে পারি। যেমন আমার কাছে কিন্তু এমন অনেক মানে গল্প আছে যে জেলা শহর থেকে ঢাকা শহরে চিকিৎসার জন্য এসে হসপিটালে ভর্তি হয়ে যেটা হয়েছে যে রোগীকে অপারেশন করার পরে তাকে বলছে স্যুপ দিতে, কিন্তু রেস্টুরেন্টের স্যুপ দেওয়া যাবে না, বাসায় বানানো স্যুপ, কারণ রেস্টুরেন্টের স্যুপে এমন কিছু থাকে যেটা বাসায় মানে ওটা রোগের জন্য স্বাস্থ্যসম্মত না। তখন হোমমেড ফুড উদ্যোক্তার পক্ষেই সম্ভব, এবং যে জেলা শহর থেকে আসছে সে তার দেখা যাচ্ছে এখানে আত্মীয় স্বজন আছে, কারো নেই। এখন হোমমেড ফুড উদ্যোক্তাদের সাথে যদি তাদের পরিচয় থাকে, জানা থাকে, তাহলে সে নির্দ্বিধায় তাকে কাস্টমাইজ, যেমন সেখানে হচ্ছে টেস্টিং সল্ট দেওয়া যাবে না, এই ধরনের রিকমেন্ডেশন দিয়ে সে চাইলেই কিন্তু হেলদি স্যুপটা নিতে পারে। বা রোগীর সাথে যে আত্মীয় স্বজন আছে, রিলেটিভস আছে, তাদের খাবারের প্রয়োজন, তারাও দেখা যাচ্ছে যে রেস্টুরেন্টের খাবারে মানে অভ্যস্ত না বা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কারণ ওটা স্বাস্থ্যসম্মত না। তো সেক্ষেত্রেও কিন্তু হোমমেড ফুড উদ্যোক্তারাই তাদের কিন্তু এই চাহিদাগুলো মেটাতে পারে। এই ধরনের আমি আসলে এই ধরনের গল্পগুলো তৈরি হয়েছে তখন থেকেই আমার মনে হয়েছে যে আমাকে আসলে এই দিকে ফোকাস করা উচিত, যে আমি কাস্টমাইজ খাবার নিয়ে কাজ করব। এইভাবেই আসলে শুরু করা, আর এইভাবেই আসলে সামনের দিকে চলা। খুব ভালো আপু, অনেক কথা শুনছিলাম, জানছিলাম, তার মানে অনেক কিন্তু সম্ভাবনা আছে আমাদের হোমমেড খাবারের, বা এই জায়গা থেকে আসলে অনেক মানুষের
উপকৃত হবার সম্ভাবনা আছে। কিন্তু একটা ছোট্ট বিষয় আপা, সেটা হলো যে এই খাবারগুলো তো রান্না করা খাবার, এবং একটা রান্না করা খাবারের তো একটা মেয়াদ থাকে, এটা নষ্ট হয়ে যেতে পারে বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে। সেই ক্ষেত্রে যখন আপনি থাকেন মিরপুর, ধরেন যাত্রাবাড়ি থেকে কেউ আপনাকে একটা খাবার অর্ডার করলো, তো সেই জিনিসটা আপনি কিভাবে ম্যানেজ করেন? বা হয়তো নারায়ণগঞ্জে থাকেন একজন, আচ্ছা সেই বিষয়টা আপনি কিভাবে ম্যানেজ করেন? আচ্ছা, বিষয়টা আসলে আমরা যেটা চেষ্টা করছি, এবং এটা আমি স্যারের কাছ থেকেই শেখা, রাজীব আহমেদ স্যারের কাছ থেকেই শেখা, এবং সেটা আমরা চেষ্টা করছি হচ্ছে এলাকা ভিত্তিক উদ্যোক্তা হচ্ছে গড়ে তোলা, অনলাইন উদ্যোক্তা গড়ে তোলা। দেখা যাচ্ছে এরকম কিন্তু আমার কাছে অর্ডার আসে যে যাত্রাবাড়িতে, ডেমরাতে যদি এমন হয়, আমরা কিন্তু হোমমেড ফুডে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনাকে অর্ডার করতে হলে অবশ্যই আগের দিন দুপুরের মধ্যে অর্ডার করতে হবে। কারণ এমন না যে আমি অর্ডার করলাম আর 1 ঘন্টার মধ্যে আমি খাবার পেয়ে গেলাম, কারণ হোমমেড ফুডের মূল বৈশিষ্ট্যই হচ্ছে এটা অর্ডার করার পরে বাজার হবে, রান্না হবে, একদম ফ্রেশ খাবারটা যাবে। এমন না যে 7 দিন আগের চিকেন আমার বাসায় আছে সেটা আমি দিয়ে দিব, ফ্রিজে আছে ওটা আমি রান্না করে দিয়ে দেবো, এমনটা না। তো যেহেতু আমরা সময় নিয়ে অর্ডার নেই এবং সময় নিয়েই ডেলিভারি করি, সেহেতু যেটা চেষ্টা করি, যদি আমার পক্ষে পসিবল হয়, আমি আমার পার্সোনাল ডেলিভারি ম্যান আছে, তার বাইক আছে, সে দিয়ে আসে, পৌঁছে দিয়ে আসে। দেখা যাচ্ছে আমি 9টা-10টার মধ্যে সকালে রান্না করে রেডি করে ফেললাম, সে হয়তো 12টা-1টার মধ্যে পৌঁছায় দিল। এটা সম্ভব। কিন্তু যদি আমার পক্ষে সম্ভব না হয়, তাহলে আমি কি করব? এলাকা ভিত্তিক যে ওই এলাকার নারায়ণগঞ্জের বা যাত্রাবাড়ি বা ডেমরার যে হোমমেড ফুড উদ্যোক্তা আছে, হয় আমি তাকে রেফার করব, না হলে আমি তাকে বলে দেব যে ওই এলাকার হচ্ছে হোমমেড ফুড, মানে আপনাদের, মানে আমাদের যে উদ্যোক্তার যে একটা গ্রুপ আছে, যে সবাই সবার সাথে আমরা কানেক্টেড, সেই গ্রুপগুলো থেকেই আমরা কাউকে রেফার করব যে আপনি যাত্রাবাড়িতে অমুক আছে, তার কাছে আপনি এটা পেতে পারেন, বা ডেমরাতে অমুক কাজ করছে। এটাই হচ্ছে, এটা করলে যেটা হয় যে আমার কাস্টমারও সে হচ্ছে আমার প্রতি সন্তুষ্ট হলো যে আমি তার সমস্যার সমাধান করতে পেরেছি, আমি কিন্তু তাকে ফিরিয়ে দেই না, বা আমি যেন খারাপ সার্ভিস না দেই, বা আমার খাবারটা যেন নষ্ট না হয়ে যায় বা দেরি না হয়ে যায়, এই সার্ভিসটার সম্মুখীন যেন সে না হতে পারে, সেজন্য আমরা এই কাজটা করে থাকি যে হয় আরেকজনকে রেফার করে দিই ওই এলাকার উদ্যোক্তাকে, আর যদি আমার পক্ষে পসিবল হয় তাহলে আমি অর্ডারটা রাখি। আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ, সেটাই যে যেই অন্য যে গুডস গুলো বা অন্য যে পণ্যগুলো নিয়ে কাজ করা হয়, সেগুলো কিন্তু ঢাকার বাইরেও একটা সম্ভাবনা, মানে এগুলো পাঠানো যায়, কিন্তু রান্না করা খাবার তো আর সেটা সম্ভব না, সেটা ঢাকা থেকে সম্ভব না। কিন্তু ঢাকার বাইরে যে জেলায় নিজ জেলায় যে হোমমেড ফুড উদ্যোগ আছে, সে ওখানে রেগুলার খাবার দিতে পারে, কিন্তু ঢাকা থেকে কিন্তু সম্ভব। সেটা হয়তো রেগুলার খাবার না, যেমন আচার, নাড়ু, শুকনা পিঠা, এগুলো কিন্তু ঢাকা থেকেও ঢাকার বাইরে দেওয়া সম্ভব, কারণ যেগুলো 2-3 দিন পর্যন্ত ভালো থাকে, এটা কোনো সমস্যা হবে না। তো এগুলো ঢাকা থেকে ডেলিভারি করা সম্ভব ঢাকার বাইরে, কিন্তু জেলা ভিত্তিক যে হোমমেড ফুড উদ্যোক্তারা আছে, এবং মানে আশা করি, স্বপ্ন দেখি ভবিষ্যতে এরকম প্রতিটা জেলায় অনেক হোমমেড ফুড উদ্যোক্তা গড়ে উঠবে। কারণ অ্যাকচুয়ালি একটা বয়স পরে বয়স্ক মানুষরা কিন্তু রান্না করতে পারে না, এবং তাদের রান্নার সমস্যার সুবিধার জন্য অসুস্থ থাকলে প্রয়োজন হতে পারে, বা সুস্থ মানুষও, ইয়াং জেনারেশনে সুস্থ মানুষও অসুস্থ থাকলে তার রান্না করা খাবারের দরকার হতে পারে, তখন সে রেস্টুরেন্টে না খেয়ে হোমমেড ফুড উদ্যোক্তাদের কাছ থেকেই নেবে, এরকম চিন্তা করি আর কি। ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম জেলাতেও এরকম অনেক হোমমেড ফুড উদ্যোক্তা গড়ে উঠবে। নিশ্চয়ই, আমরাও সেটাই চাই যে এই হোমমেড ফুড যেন একটা, মানে যেটা আমরা বলছিলাম যে এলাকা ভিত্তিক, বা আপনি বলছিলেন যে বিভিন্ন এলাকা ভিত্তিক, সেখানে যদি হোমমেড ফুড উদ্যোক্তা যারা ঘরে তৈরি খাবার বিক্রি করবেন, তারা যদি নিজেরা উদ্যোগী হন, তাহলে এরকম পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লাতে কিন্তু সম্ভব যে আমরা একটা অন্যরকম একটা ইন্ডাস্ট্রি তৈরি হবে। যখন কেউ অসুস্থ হলো হয়তো, আর এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি, মানে আগে যেমন ছিল যে যৌথ পরিবার, এখন তো সেটাও নেই। কাজেই আপনার একটা পরিবারে আপনিই মা, আপনি বাইরে যাচ্ছেন, অফিস করছেন, আবার ঘরে ফিরে আপনার রান্না বান্না করতে হচ্ছে কোনো কারণে, আপনি অসুস্থ হওয়া মানে পরিবারের অন্য সবার মানে পুষ্টির বিষয়টা কিন্তু একটা। শুধু তাই না আপু, সেটা বিষয় হচ্ছে যে অসুস্থ হলেই যে শুধু খাবারের প্রয়োজন হয় তা না। যেমন কারো,
আমার এলাকায় আমার কাউকে খাবার গিফট পাঠাতে ইচ্ছা করছে, তার জন্মদিন বা কারো ম্যারেজ ডে, আমাকে সারপ্রাইজ গিফট পাঠাতে ইচ্ছা করছে, আমি নিজে করতে পারছি না, আমি অর্ডার করে দিলাম কোনো একজন হোমমেড ফুড উদ্যোক্তার কাছে। দেখা যাচ্ছে আমার আব্বু আম্মু জেলা শহরে থাকে, উনাদের কোনো ম্যারেজ ডেতে আমার সারপ্রাইজ দিতে ইচ্ছা করছে, তাহলে আমি আমার জেলার কোনো হোমমেড ফুড উদ্যোক্তাকে অর্ডার করে দিলাম, তারা সারপ্রাইজ দিয়ে পাঠালো। এগুলো বিভিন্ন ওকেশনেও দরকার হয়, অসুস্থতা পাশাপাশি এগুলোরও প্রয়োজন হয় জন্য আসলে গড়ে ওঠার প্রয়োজন। খাবার, খাবার কি শুধুই খাবার বা শুধুই বেঁচে থাকার একটি উপকরণ? সেটা কিন্তু নয়। খাবার কিন্তু ভালোবাসাও, খাবার একটি মমতাও। সেই যে শৈশবে যখন দাদা বাড়ি বা নানা বাড়িতে সবাই দল বেঁধে আমরা ঘুরতে যেতাম, সেখানে দাদির হাতের গরম গরম ভাপা পুলির মজা এখনো কিন্তু আমাদের মুখে লেগে আছে। কিন্তু আমাদের এই যান্ত্রিক নগরীতে সেই মজার মজার পিঠা খাওয়ার দিনগুলো কেমন যেন আস্তে আস্তেই হারিয়ে যাচ্ছে। এখন সবাই অনেক বেশি ব্যস্ত, সেই পিঠাপুলির বানানোর ধুমও কিন্তু আর পড়ে না আগের মতো। তো ক্যামেলি আপুর কাছে আবার ফিরবো, যে এই যে আমাদের বাঙালি সংস্কৃতির একটা অন্যতম বিষয় ছিল কিন্তু পিঠাপুলি, এখন কিন্তু কেউ আর পিঠাপুলি সেভাবে বানান না। এর কারণ হচ্ছে সময় একটা ব্যাপার, অনেকে এই জানেনও না যে কিভাবে কোন পিঠাটা, কারণ আমাদের এত এত পিঠাপুলির ভান্ডার। তো সেই জায়গায় আসলে আমাদের হোমমেড খাবার কি আমাদের রসনাকে তৃপ্ত করতে পারে? অবশ্যই পারে। এবং এই যে সামনে শীত আসছে, এখন শীতের আগাম মৌসুম, এবং আমরা কিন্তু এখন অনলাইনে ফেসবুক গ্রুপগুলোতে পিঠা নিয়ে প্রচার করছি, এবং খুব এখন পিঠার ওয়েভ চলছে, এবং এটা স্যারের ডাকা ওয়েভ, এবং সেই ওয়েভে অলরেডি পিঠা সেল হচ্ছে, প্রচার হচ্ছে, এবং বিভিন্ন উদ্যোক্তা তারা কে কোন ধরনের পিঠা বানাতে পারে ছবি তুলে প্রচার করছে। এবং আমি জানাতে আনন্দিত বোধ করব যে ওয়েভে আমি অলরেডি 400-450 মতো পিঠার অর্ডার পেয়েছি। কি পিঠা আপা? আচ্ছা, আমি বিভিন্ন ধরনের পাটিসাপটা করি। পাটিসাপটার মধ্যেও আমার হচ্ছে ভাগ আছে, স্বরের পাটিসাপটা যেটা স্বরের পুর দিয়ে তৈরি করা হয়, খিরসা পাটিসাপটা যেটা খেজুরের গুড় দিয়ে খিরসা দিয়ে তৈরি করা হয়, এবং যে পুরটা ওটাও আমার হাতেই তৈরি করা। আর একটা হচ্ছে প্রাণহারা পাটিসাপটা। আমার একটা আমার যে পরিচিতি তৈরি হয়েছে অনলাইনে, সেটা হচ্ছে প্রাণহারা মিষ্টি দিয়ে। তো সেই মিষ্টির পুর দিয়ে যে পাটিসাপটা, সেটা হচ্ছে প্রাণহারা পাটিসাপটা বলে। এছাড়া বিভিন্ন পুলি পিঠা, কলিজা পুলি, চিকেন পুলি, বিফ পুলি, খিরসা পুলি, নারিকেল পুলি, এরকম তিলের পুলি, এরকম বিভিন্ন ধরনের পুলি পিঠা, দুধ পুলি, চিতই পিঠা, দুধ চিতই, ভাপা পিঠা। ভাপা পিঠার মধ্যেও অনেক ভাগ আছে, ঝালের ভাপা পিঠা, তারপরে দুধ চিতই, আবার শুকনো চিতই, এগুলোর মধ্যেও ভাগ। যেমন আগে কিন্তু আমরা খেতাম যে ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে চিতই পিঠা, গরম গরম চিতই পিঠা, এরকম বিভিন্ন ধরনের চিতই পিঠা কিন্তু অনেকে হচ্ছে বিফ রান্না দিয়ে খায়। তো খোলাজা পিঠা, এরকম আমি নিজে অনেক পিঠার নাম শিখেছি যেটা আগে জানতাম না, কারণ আমি বড় হয়েছি নাটোর জেলায়। আপনার উদ্যোগ শুরু করার পরে আপনি আসলে এই পিঠাপুলির সাথে আমি পিঠা বানাতাম, কিন্তু এত জানতাম না, কারণ আমাদের 64টা জেলা, আমি বড় হয়েছি নাটোর জেলায়, রাজশাহীতে, কিন্তু কিশোরগঞ্জে বা ময়মনসিংহ বা চট্টগ্রাম, নোয়াখালী ওই দিকে যে পিঠাগুলো, সেগুলো সম্পর্কে আমার কোনো ধারণা ছিল। যেটা আমি জেনেছি ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট পড়ে, অন্য উদ্যোক্তাদের পোস্ট পড়ে, অন্য উদ্যোক্তাদের ছবি দেখে। তো সেগুলো তো আমি নিজে যে শুধু নিজে সেল করি বা নিজে অর্ডার নিই তেমন তো না, আমি অন্য উদ্যোক্তাদের কাছ থেকে এইসব পিঠা স্বাদ নিতে পারি, আমি নিজে কাস্টমার হয়ে স্বাদ নিতে পারি। এটা আসলে একটা ঐতিহ্যের সাথে আমাদের এখন অনলাইনেও মিশে গিয়েছে, যে আমরা এখন যারা হোমমেড পিঠাটা তো আসলে সব ধরনের পিঠা তো বাইরে পাওয়াও যায় না, একমাত্র হোমমেড ফুড উদ্যোক্তাদের কাছে বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায়, এবং আপনি চাইলে কাস্টমাইজ পিঠাও নিতে পারবেন। কোনোটা ঝাল বেশি হবে, কোনোটায় মিষ্টি কম হবে, যারা মিষ্টি বেশি পছন্দ করেন না, ডায়াবেটিস আছে, বা গুড়েরটা চাচ্ছে, চিনিরটা চাচ্ছে না, এরকম কাস্টমাইজ করে পিঠাও নেওয়া সম্ভব, এবং সেটা হচ্ছে অলরেডি। আপা, গল্প হচ্ছিল আপনার সাথে বিভিন্ন ধরনের খাবার নিয়ে, আমাদের পিঠাপুলি নিয়েও কথা হচ্ছিল যে আমরা এখন আর আগের মতো পিঠাপুলি বানাই না, খাই না। তো আমাদের যারা দর্শক আছেন, যারা এই মুহূর্তে দেখছেন, তাদের মধ্যে অনেকেই হয়তো অনেক কিছুই করতে পারেন, হয়তো তারা রান্না করা খাবার নিয়ে চাইলে একটা পেজ ওপেন করে তারা উদ্যোক্তা হিসেবে তাদের
ভ্রমণ শুরু করতে পারেন। তো সেই সব নতুন উদ্যোক্তা যারা আসলে রান্না করা খাবার নিয়ে কাজ করতে চাইছেন, তাদের জন্য আপনার যদি কোনো টিপস থাকে যে আপনার কাজ করতে গিয়ে হয়তো আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, যেটা আপনি শেয়ার করতে পারেন, বা যেই বিষয়টা আপনার মনে হয় যে কেউ নতুন উদ্যোক্তা হিসেবে যদি সে নিজেকে তৈরি করতে চায়, তার কি কি বিষয় থাকতে হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপু। এটা আমি বলবো যে এটা আসলে আমি যখন নিজে নতুন উদ্যোক্তা ছিলাম তখন তো কিছু জানতাম না, কোনো অভিজ্ঞতা ছিল না। আমি নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে তাদেরকে আসলে 6 থেকে 1 বছর আসলে সময় দিয়ে শেখা উচিত, এবং সেটা শেখার জন্য ফেসবুক গ্রুপেই সময় দেওয়া উচিত। কারণ হচ্ছে ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ কিভাবে করব এটার জন্য আমি বলতে গেলে 1 বছর শিখেছি। কারণ আমরা যে কাজটা করি সেটা কিন্তু পেজ বুস্ট করে না, আমরা কিন্তু যে কাজটা করি সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ ভিত্তিক, মানে কন্টেন্ট রাইটিং এর উপর বেস করে প্রথমে নিজের পরিচিতি তৈরি করা, কন্টেন্ট লিখে নিজের পরিচিতি তৈরি করা। আমি যখন 100 দিন একটা গ্রুপে সময় দেবো তখন কিন্তু ওই গ্রুপে আমার একটা পরিচিতি তৈরি হবে। এই পরিচিতি দিয়ে মানুষ আমার যখন লাইক কমেন্ট, অন্যের পোস্টে লাইক কমেন্ট করব, সেখানে আমার সাথে আরেকজনের কমিউনিকেশন হয়, যার কারণে গ্রুপে আমার পরিচিত হয়ে যায় এবং মানুষ আমার প্রতি আস্থাশীল হয়। এবং আমি বলবো যে এটা স্যারের একটা আইডিয়া যে কোনো একটা গ্রুপে 100 দিন সময় দিয়ে নিয়মিত সময় দিয়ে হচ্ছে নিজের পরিচিতি তৈরি করা। এবং হোমমেড ফুডের ক্ষেত্রে স্যার একটা দারুণ আইডিয়া দিয়েছেন, সেটা হচ্ছে কাস্টমারকে প্রথম 100 ডেলিভারি ফ্রি দেওয়া। এটা স্যারের আইডিয়া এবং আমি কিন্তু তাই দিয়েছি। এবং আমি যখন 100 ডেলিভারি ফ্রি দিয়েছি হোমমেড ফুডে, তখন আমার কিন্তু অর্ডার আসা খুব ইজি হয়ে গিয়েছে। এবং 100 ডেলিভারি যখন আমি দিয়েছি তখন রিভিউ আসা শুরু করেছে। এবং এই রিভিউ যখন আমার গ্রুপে শেয়ার হয়েছে, আমার মানে যে গ্রুপে আমি লিখছি সেই গ্রুপে যখন শেয়ার হয়েছে, তখন কিন্তু অন্য যারা সাইলেন্ট মেম্বার তারা কিন্তু আমার প্রতি আস্থাশীল হয় এবং তারাও অর্ডার করে। এইভাবে 100 ডেলিভারি ফি দিয়ে দেখা যায় যে কম করে হলেও 40-50টা রিভিউ পাওয়া যায়, যেটা একজন নতুন উদ্যোক্তার জন্য অনেক বেশি আত্মবিশ্বাসী করে। এবং ওইখান থেকেই রিপিট কাস্টমার তৈরি হয়, নতুন কাস্টমার তৈরি হয়। এবং আমি বলবো যেটা আপনি যেটা বললেন যে ভুলগুলো থেকে শেখা, ভুল বলতে এটাও স্যারের আইডিয়া। কারণ আমি বলবো আমার মেন্টর উনি, এবং ওনার কাছ থেকে আমি সরাসরি শিখেছি এভাবে যে খাবারের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট নেওয়া, এবং সেটা ফুল না হলেও 30% অ্যাডভান্স পেমেন্ট নেওয়া। যেমন একটা পোশাক কিন্তু যদি রিটার্ন আসে তাহলে কিন্তু শুধু ডেলিভারি চার্জটা লস যায়, এটা কিন্তু খুব বড় কোনো বিষয় না, লস যেতেই পারে। কিন্তু একটা খাবার যদি পুরোটা রিটার্ন আসে, যদি কোনো কারণে কাস্টমার ওটা রিসিভ করতে না পারে, দেখা যায় উনি বাসায় নাই বা উনি রিসিভ করছেন না অসুস্থতার কারণে বা কোনো কারণে করছেন না, তাহলে কিন্তু পুরাটাই হচ্ছে লস। তো স্যার যেটা বলেন সেটা হচ্ছে 30% অ্যাডভান্স নেওয়া উচিত ফুডের ক্ষেত্রে, এবং বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যায়। তো নতুন উদ্যোক্তারা এই ভুলটা করে থাকেন, অনেক সময় অর্ডার ক্যান্সেল হয়ে যায়, খাবার রেডি করার পরে খাবারটা রিসিভ করা হয় না। তো এটা থেকে শেখার আছে যে আমাদের আসলে। আপনার সাথে এরকম কিছু হয়েছে যে আপনি খাবার পাঠিয়েছেন কিন্তু ফেরত এসছে বা হ্যাঁ, এরকম অভিজ্ঞতা আমার 2-3টা আছে, যার কারণে আমি পরবর্তীতে দেখেছি যে এটা আমার একটা ভুল। এবং এটা থেকে আমার শিক্ষণীয় বিষয় এটাই যে স্যারের যে আইডিয়া যে অবশ্যই খাবারের ক্ষেত্রে আমি যখন অর্ডারটা কনফার্ম করব অবশ্যই 30% অ্যাডভান্স নিব। অ্যাডভান্স নিলে উনি খাবারটা, আমার সম্মানিত কাস্টমার, উনি খাবারটা রিসিভ করবেন যেহেতু উনার খাবারটা প্রয়োজন, এবং এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। অনেক অনেক ধন্যবাদ আপু, অনেক কিছু আপনার কাছ থেকে আজকে জানতে পারলাম, বিশেষ করে হোমমেড খাবার নিয়ে। এবং হোমমেড খাবারের উদ্যোক্তা হিসেবে যদি কেউ নিজেকে তৈরি করতে চায় তাহলে তার কি কি বিষয়গুলো খেয়াল রাখা দরকার। তো এই বিষয়গুলো আসলেও আমাদের জন্য জানাটা আসলে জরুরি, বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে তৈরি করতে চাইছে তারা নিশ্চয়ই আপনার এই কথাগুলো শুনে বা আমাদের এই পর্বটি দেখে তারাও আসলে উদ্বুদ্ধ হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের এই অপরাজিতা অনুষ্ঠানে আসবার জন্য। আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে আমাদের সংবাদ প্রকাশের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ সংবাদ প্রকাশকে এবং আপনাকে আপু আমাকে এভাবে সম্মানিত করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অপরাজিতার সাথে থাকবার জন্য, আমাদের সংবাদ প্রকাশের সাথে থাকবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম উদ্যোক্তা সৈয়দা ক্যামেলিয়া রহমানের সাথে, যিনি সহজ সাধ্যের সিইও। শুধুমাত্র রান্না করা খাবার দিয়ে একটি কোম্পানি যে তৈরি করা যায়
এবং শুধুমাত্র রান্না করা খাবার দিয়ে যে একটি আলাদা খাবারের একটা ইন্ডাস্ট্রি তৈরি করা যায়, সেই বিষয়টাই কিন্তু আমরা আজকে পুরো আলোচনার মধ্যে দেখতে পেলাম। আমরা আশা করি যে একদিন ঠিক ঠিক আমাদের এই উদ্যোক্তারা যারা একদমই ঘরে তৈরি পিঠা করছেন, ঘরে তৈরি ফ্রোজেন খাবার করছেন, এবং একদমই আমাদের সেই, যদি বলি যে আমাদের যে পরিবারের যে প্রিয় রান্নাগুলো আমাদের দাদিরা করতেন, মায়েরা করতেন, খালারা করতেন, সেই রান্নাগুলোর স্বাদও কিন্তু উনি পৌঁছে দিচ্ছেন আপনার দোরগোড়ায়। কাজেই এই সকল উদ্যোক্তাদের জন্য এবং যারা এই ই কমার্সে এরকম একটি বিষয় নিয়ে কাজ করছেন, সেই সকল নারী উদ্যোক্তাদের জন্য রইল আমাদের অসংখ্য অসংখ্য শুভকামনা। আপনাদের সবাইকে ধন্যবাদ অপরাজিতার সাথে থাকবার জন্য, সংবাদ প্রকাশের সাথে থাকবার জন্য। নিশ্চয়ই আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো উদ্যোক্তাকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সংবাদ প্রকাশের সাথেই থাকুন।